হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা গুণগত রসায়নের প্রথম পত্রের গুণগত রসায়নের লেকচার 2 নিয়ে আলোচনা করব। লেকচার 2 তে কি কি আলোচনা করব? রাদারফোর্ডের পরমাণু মডেল। এর আগে আমরা লেকচার 1 এ কি শিখে আলোচনা করেছি। এর আগে আমরা লেকচার 1 হচ্ছে পরমাণুর মূল কণিকা টনিকা এইসব নিয়ে আলোচনা করেছি। এই তো আমরা এর আগে লেকচার 1 এ পরমাণুর পরিচিতি ও মূল কণিকা এই টপিকটা আলোচনা করেছি। আচ্ছা দাঁড়াও, এখানে একটু পেন নিতে হবে। হ্যাঁ, পরমাণুর মূল কণিকা এগুলো নিয়ে আলোচনা করেছি। তাইলে আজকের লেকচারে আমরা আলোচনা করব রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আজকে আমরা আলোচনা করব। এগুলো গতদিন আলোচনা করেছি। আজকের আলোচনা আমাদের আজকে আমাদের আলোচনা শুরু হবে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল আবিষ্কার করা, সরি, রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করার আগে আমরা আসলে পরমাণুর মডেল গঠন এগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এখানে প্রথমে কি বলছে, পরমাণুর গঠন ও পরমাণুর বিভিন্ন মডেল। পরমাণুর মডেল কাকে বলে? এখন যদি তোমাকে কেউ এসে বলে ভাইয়া এই জিনিসটা কাকে বলে, তাইলে তোমার সেটা আগে ব্যাখ্যা করতে হবে না, যে তুমি একটা জিনিস বলতে চাচ্ছ যে এটাকে বলা হয় ক্রিকেট বল। এই ক্রিকেট বল দিয়ে করা হবে কি বা জিনিসটা কি, এরকম কিছু ব্যাখ্যা করতে হবে না। তেমনি একটা পরমাণুকে সেই মডেল আকারে ভাগ করলে সেই পরমাণুর মডেলটা দিয়ে আসলে কি বুঝাবো সেটা বুঝতে হবে। দেখো কি বলছে এখানে, পরমাণুর মডেল হলো একটি ভিত্তি বা প্রস্তাবনা যাতে পরমাণুর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। মানে পরমাণুর মডেল হচ্ছে সেই জিনিসটা যেখানে তোমার পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করা আছে। ধরো এটা একটা বিল্ডিং, এই বিল্ডিংটার গঠন সম্পর্কে কোথায় আলোচনা করা থাকে? বিল্ডিং এর যে ম্যাপটা থাকে বা হচ্ছে অনেক নকশাটা থাকে ওইখানে আলোচনা করা থাকে না, যে বিল্ডিংটার হাইট হবে এতটুক, তারপরে হচ্ছে প্রস্থ হবে এতটুক, তারপরে হচ্ছে এর পুরো বিল্ডিংটার মাস, ওজন বা ভর, সঠিক বাংলা ভাষায় বললে ভর কতখানি হবে সেটা সেখানে মেনশন করা থাকে না, কত বল সহ্য করতে পারবে, কত মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারবে সেটা বলা থাকে না ওই নকশাতে। তেমনি পরমাণুর মডেল হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে পরমাণু কিভাবে থাকে, কিভাবে বিন্যাস আছে, সব কিছু বোঝা যাবে। তো পরমাণুর এই এখন তুমি একটা বিল্ডিং এর ডিজাইন এইভাবে বানাইলা, তোমার আর একটা ফ্রেন্ড বানাইলো না, আমি তো ওভাবে বানাবো না, আমি এভাবে বানাবো। এক একজন এক এক রকম বানাইতে পারে না। এখন কাঠটা বেশি ভালো, কাঠটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এগুলো তো আস্তে আস্তে যত বেশি বানানো হবে ততই বোঝা যাবে, তাই না? তো এরকমই পরমাণুর মডেলগুলো সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিচ্ছে। তাদের একটা আছে হচ্ছে থমসনের পরমাণু মডেল। এই থমসনের পরমাণু মডেলকে আর একটা নাম দেওয়া হয় কিসমিস পুডিং মডেল বা পাম পুডিং মডেল। তারপরে আছে রাদারফোর্ড পরমাণু মডেল বা সোলার সিস্টেম, এটা হচ্ছে সোলার সিস্টেমের মতো। আর তারপর হচ্ছে বোর পরমাণু মডেল বা কোয়ান্টাম মডেল। এখানে তোমাদের বইয়েতে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, কিন্তু থমসন মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা নাই। না থাকলেও আমরা একটু হালকা পাতলা জানবো, কারণ থমসন সে যদি এই মডেলটা সম্পর্কে কিছু নাই জানাইতো তাহলে কিন্তু হচ্ছে আস্তে আস্তে এই ডেভেলপগুলো হইতো না কোনো কিছু। তোমার সবচেয়ে ভালো বা অ্যাডভান্স যেটা, সেটার আগে কিন্তু অবশ্যই ছোট থেকে বড় হয়ে আসে। এই ছোটগুলোও আমাদের অবশ্যই জানা উচিত, আস্তে আস্তে ডেভেলপ হয়ে সেটা ডেভেলপ পর্যায়ে আসে। তাইলে আমরা সর্বপ্রথম এই থমসনের পরমাণু মডেল সম্পর্কে হালকা পাতলা একটু জ্ঞান নিই। তোমার এই থমসনের পরমাণু মডেল বা পাম্পরি মডেল, এই মডেলটা হচ্ছে প্রদান করে কে জানো? স্যার জে জে থমসন। জে জে থমসন, THOMSON, স্যার জে জে থমসন এই পরমাণুর হচ্ছে পাম্পরিং মডেল বা হচ্ছে তোমার থমসনের পরমাণু মডেলটা প্রকাশ করে। কত সালে প্রকাশ করেন? 1900 না, 1898 সালে তিনি এই মডেলটা প্রকাশ করেন। তার মডেলটা কেমন ছিল? 1898 সালে। তাহলে তার মডেলটা কেমন ছিল সেটা আলোচনা করার আগে আরেকটা ছোট্ট তথ্য আমি তোমাদেরকে জানাই রাখি। স্যার জে জে থমসন দেখো 1898 সালে হচ্ছে তোমার এই মডেলটা প্রকাশ করে না, ঠিক তার 1 বছর আগে মানে 1897 সালে তখন কিন্তু ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে, বুঝছো? তাইলে 1 বছর আগে 1897 সালে স্যার জে জে THOM THOMSON থমসন ইলেকট্রন আবিষ্কার করেন আবিষ্কার করেন। তোমাদের এখানে আরেকটা আমি নোট লিখে দেই। নোটটা হচ্ছে, যে কোনো ইলেকট্রনের যে কোনো ইলেকট্রন
সরি ইলেকট্রন না, যে কোনো পরমাণুর কক্ষপথ হবে অসীম সংখ্যক, কক্ষপথ হবে অসীম সংখ্যক, বাট ইলেকট্রন ইলেকট্রন কিছু নির্দিষ্ট কক্ষপথেই থাকবে। এর মানে কি? এর মানে ধরো এটা সোডিয়াম, সোডিয়ামের প্রথম কক্ষপথে থাকে 2টা ইলেকট্রন, তার কক্ষপথে থাকে কয়টা? 8টা ইলেকট্রন, তাই না? তার তারপরের কক্ষপথে থাকে 1টা ইলেকট্রন। সোডিয়ামে তাহলে এই মোট 11টা ইলেকট্রন থাকে না? কিন্তু সোডিয়ামের কক্ষপথ কিন্তু আরও আছে। তাহলে দেখো সোডিয়ামের 1টা 2টা 3টা কক্ষপথ পেলাম, কিন্তু সোডিয়ামের কক্ষপথ কিন্তু এই বাইরে দিয়ে আরও আছে অনেকগুলো আছে, কিন্তু সবগুলো কক্ষপথে ইলেকট্রন থাকে না। ইলেকট্রন কিছু নির্দিষ্ট সংখ্যক কক্ষপথেই থাকে। এই জিনিস দুইটা হচ্ছে একদম বেসিক জিনিস, এই দুইটা জিনিসও একটু মনে রাখবা। তাহলে আমরা পরের পেজে যাই। মানে আমরা জে জে থমসনের পরমাণু মডেল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে জে জে থমসনের পরমাণু মডেল সম্পর্কে দেখো। জে জে থমসনের পরমাণু মডেল কে প্রদান করেন? জে জে থমসনের পরমাণু মডেল ছিল স্যার জে জে থমসনই প্রদান করবে, এটাই তো তাই না? তো এখন অপর নাম কি? প্রত্যেকটা মডেলের বিভিন্ন তাকে কেমন দেখা যায় তার উপর ভিত্তি করে বা হচ্ছে তার গুণাগুণের উপর ভিত্তি করে বিভিন্ন নাম দেওয়া হয়। এই থমসনের পরমাণু মডেলের আর একটা নাম দেওয়া হয়েছে কিসমিস পুডিং মডেল বা তরমুজ মডেল। কারণ কি? এই মডেলটা দেখতে এরকম ছিল, ধরো তোমাদেরকে মডেলটাও দেখাই। এটা ধরো একটা মডেল, এই মডেলটা দেখতে এরকম ছিল। এটা দেখো তরমুজ না, যদি এটা এরকম হইতো, তোমার এটা যদি সবুজ হইতো, এটা ধরো সবুজ, ধরো এখান দিয়ে আর একটু গাঢ় করে দিচ্ছি, অত গাঢ় করার দরকার নেই, তোমরা একটু বুঝে নিও। আর এইখানে ধরো লাল। দেখো এটা একটা তরমুজের টুকরার মতো মনে হচ্ছে না? তরমুজের টুকরা। এর মধ্যে যদি এখন অন্য কালার কি দেওয়া যায়, হলুদ কালারই দিই আপাতত। এর মধ্যে যদি দেখো এরকম করে ছোট ছোট বিচি দিই, এই তরমুজের বিচি থাকে না এরকম? তরমুজের বিচি অবশ্য কালো কালার হয়, এখানে কালো কালার নাই দেখে আমি হলুদ কালার দিয়েছি। তাইলে দেখো এটা একটা তরমুজের মতো দেখা যাচ্ছে না? এই স্যার জে জে থমসন লক্ষ্য করেন যে একটা পরমাণুর ভিতর জায়গায় জায়গায় ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো থাকলে তাহলে এটা কেমন? এটা হচ্ছে একটা তরমুজের সাথে তুলনা করা যায় না? তো এটাকে হচ্ছে তরমুজের সাথে তুলনা করছে সে। অথবা তুমি এইরকমও দেখতে পারো যে আমাদের বাসায় মারা পুডিং বানায় না, এরকম একটা ইয়া থাকে, এরকম যে এরকম পুডিং থাকে, পুডিংয়ের উপর হচ্ছে তোমার কি আম্মুরা কি করে, ছোট ছোট করে কিশমিশ, কাজু বাদাম ইত্যাদি ইত্যাদি ছিটায় দেয় না? তে সে সেটাই বলছে যে পাম পুডিং মডেল বা তরমুজ মডেল, এই যে এরকম একটা মডেল থাকবে, মডেলের উপর দিয়ে এই যে জায়গায় জায়গায় ইলেকট্রনগুলো থাকে, এই যে যেগুলো কিসমিসগুলোকে সে চিন্তা করছে ইলেকট্রন, আর পুরো মডেলটাকে হচ্ছে পরমাণু মডেল। তাই সে তখন এখানে বলছে যে এই যে এইটা অথবা এই যে এটাকে বলা হচ্ছে কি পজিটিভ পুডিং, POSITIV, পজিটিভ, PUDDING, পজিটিভ পুডিং। আর ইলেকট্রনগুলোকে কি বলছে? ইলেকট্রনগুলোকে বলছে নেগেটিভ ইলেকট্রন, নেগেটিভ ইলেকট্রন। মানে সে ইলেকট্রনগুলোকে বলছে নেগেটিভ ইলেকট্রন আর বাদ বাকি অংশগুলোকে বলছে পজিটিভ পুডিং। এটা এর জন্য সে পাম পুডিং মডেল নামকরণ করছে, বা কিসমিস পুডিং মডেল বা তরমুজ মডেল এভাবে সে নামকরণ করছে। তো এই তোমার হচ্ছে এই থমসনের পরমাণু মডেলের মূল বক্তব্যটা কি? পরমাণু থমসন মডেলের মূল বক্তব্য হচ্ছে পরমাণু একটি ধনাত্মক তড়িতাহিত গোলক। মানে এই পরমাণু এই যে এটা হচ্ছে, আমি তো কেটে নিছি, এটা কেটে না নিলে একটা গোলক হইতো না। এটা এই যে এটা হচ্ছে, আমি ওই এটা যদি একটা পুডিং হয়, পুডিংকে মধ্যে থেকে কেটে এক পাশে দেখাইছি, তাহলে এটা এরকম দেখাচ্ছে না? তো সেটাই বলছে তড়িতাহিত গোলক, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সর্বত্র ছড়িয়ে ছিটে, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো সব জায়গায় এভাবে ছড়িয়ে ছিটে থাকে। এবং এ মডেলকে পর্যবেক্ষণ করলে মনে হয় পরমাণু হলো পুডিং, পরমাণু এই যে এটা একটা পুডিং, পরমাণু হলো পুডিংয়ের মতো এবং ইলেকট্রনগুলো কিসমিসের মতো। এই দেখো কিসমিসের মতো, কিসমিস উপরে ছড়াই দেয় না মানে আমরা? তাইলে উপরে কিসমিসের মতো পরমাণুতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই এই মডেলকে কিসমিস পুডিং মডেল বলে। এখন তুমি বলতে পারো ভাই এরকম তো আসলে পরমাণু মডেল না।
আচ্ছা, তখন তো এই পরমাণু সম্পর্কে কোনো বিজ্ঞানী বা কোনো মানুষই কিছুই জানতো না। তো এইটুক সম্পর্কে সে যখন এই মতবাদটা দিল, তো তার মতবাদ থেকে কি একটা সার্থকতা আসলো বা কি আমরা আউটপুট পেলাম? আউটপুট যেটা পাইলাম, এই যে সার্থকতা, পরমাণুর আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেখানে তোমার জে জে থমসন কি বলছে, গোলক, তার মানে পরমাণু একটা গোলক আকৃতির বা এমন কিছু, পরমাণুর আকার সম্পর্কে প্রথমই প্রথম ধারণা পাওয়া গেল বা প্রাথমিক ধারণা পাওয়া গেল। তারপরে পরমাণুর ভিতরে ইলেকট্রনের অস্তিত্ব সম্পর্কে জানা, তার মানে বোঝা গেল পরমাণুর আকার তো গোল, সাথে পরমাণুর ভিতরে ইলেকট্রন রয়েছে। এই জিনিসটাও কিন্তু এই মডেলের মাধ্যমে জানতে পারলাম। তার মানে দেখো, এই মডেলটা কিন্তু একদমই কার্যকর মডেল না, তাও কিন্তু দুইটা একটা একদম প্রাথমিক বা রেভলিউশনারি এই একটা ধারণা পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম না? তাইলে এটা হচ্ছে অবশ্যই, তাইলে বিজ্ঞানীরা যতই তাদের জিনিসগুলো ভুল হোক, কিন্তু আস্তে আস্তেই কিন্তু তাদের এটা একটা প্রোগ্রেসিভ গ্রাফ, মানে উপর দিকে উঠছে। তো এইখান থেকেই আমাদের জেনে আসতে হবে আস্তে আস্তে। এখন যে পরমাণু মডেলটা আছে, এটাও যে 100% সত্য এমনও কোনো গ্যারান্টি নেই। কালকে আসে এরকম হতে পারে যে এটা ভুল, এর থেকে আরও ভালো কোনো মডেল আসছে, তাই না? এখন আমরা পরের পেজে যাই, তাই না? তাহলে আমরা হচ্ছে স্যার জে জে থমসন সম্পর্কে যতটুকু জানলাম, এইটুকু জানলে মোটামুটি এনাফ। এখন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল বা আমাদের যে মেইন টপিক, মেইন আলোচনা, সেইখান থেকে আমরা চলে আসি। তাইলে রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল এটা কে করছে? এটা বিজ্ঞানী রাদার ফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড তার হচ্ছে এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা প্রকাশ করে কত সালে? 1911 সালে তিনি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল পরীক্ষা, মানে হচ্ছে প্রস্তাবনা দেন বা তে রাদারফোর্ডের পরমাণু মডেল। এই রাদারফোর্ডের পরমাণু মডেল দেওয়ার আগে তিনি আলফা কণা বিচ্ছুরণ নামে একটা পরীক্ষা করে। এটা কত সালে? এটা 1909 সালে। তার মানে 1909 সালে সে একটা রাদারফোর্ড হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ নামে পরীক্ষা করেন। এই পরীক্ষার মাধ্যমে পরবর্তীতে সে এই মডেলটা দিতে সক্ষম হন। তো পরীক্ষা পরীক্ষা হচ্ছে তোমার করছে কি কি? পরীক্ষা তোমার এই রাদারফোর্ড, মনে করো একটা হচ্ছে যদি ল্যাব থাকে, ধরো এখানে একটা ল্যাব আছে, এই ল্যাবের একজন থাকে, মনে করো একজন প্রফেসর বা হচ্ছে বড় লেভেলের কেউ থাকে, তার আন্ডারে অনেকে থাকে, আন্ডারে তার কাছ থেকে কিছু শেখে। তো সে যেভাবে বলে সেভাবেই তারা হচ্ছে ল্যাবে কাজকর্ম করে বা আর নিজেরা শিখে নেয়। তো এরকমই রাদারফোর্ডের নির্দেশে, রাদারফোর্ডের নির্দেশে দুইজন পরীক্ষক, তাদের নাম হচ্ছে বা সহযোগী বলা যায়, গাইগার গাইগার ও মার্সডেন, গাইগার ও মার্সডেন, এরা দুইজন এই রাদারফোর্ডের নির্দেশে 1909 সালে, যে 1909 সালে তোমার হচ্ছে এই পরীক্ষাটি সম্পাদন করে, পরীক্ষা সম্পাদন করে। তাই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা সম্পাদন করে। তাই আলফা কণা জিনিসটা কি জানতে হবে না? আলফা কণাকে আমরা এইভাবে প্রকাশ করি, আলফা কণা, আলফা কণা মানে হচ্ছে তোমার হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, H2+। এখন হিলিয়াম নিউক্লিয়াস কেন? হিলিয়ামের কিন্তু হচ্ছে যে দুইটা থাকে, এখানে চারটা থাকে। এখন তার মানে কি, হিলিয়ামের প্রোটন সংখ্যা দুই, মানে ইলেকট্রনও দুইটা থাকে, কিন্তু এই দেখো এখানে 2+ আছে, তার মানে দুইটা ইলেকট্রন বের করে ফেলছে। আর ইলেকট্রন বের করে ফেলে তাহলে কি থাকে? খালি নিউক্লিয়াস পড়ে থাকে না? তাহলে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস বা হিলিয়াম নিউক্লিয়াসকেই আমরা আলফা কণা বলি, তাই না? এই দেখো, দেখো যেমন হিলিয়ামের হচ্ছে ইলেকট্রন বিন্যাস 1s2। এটা কি? এখানে হচ্ছে প্রোটন আছে তোমার দুইটা আর ইলেকট্রন আছে দুইটা, তাই না? কিন্তু তোমার আলফা কণা যদি নাও, হিলিয়াম 2+, এটা হচ্ছে আলফা কণা না? এখানে দেখো 1s0, মানে কোনো ইলেকট্রনই নাই। এখানে প্রোটন তোমার কয়টা আছে? তাহলে প্রোটন আছে দুইটা, ইলেকট্রন আছে 0টা, তাই না? কারণ এই যে প্রোটন, তো এই যে এইটা এখানে প্রোটন তো সবসময় সেমই থাকবে। প্রোটন আছে দুইটা আর ইলেকট্রন আছে 0টা, কারণ এই যে +2, প্লাস মানে কি ইলেকট্রন বের হয়ে যাবে না? তাইলে এখানে আমি লিখে দিই ছোট করে, ইলেকট্রন বিহীন বিহীন হিলিয়ামকে বলে আলফা কণা, অথবা আরেকটা সংজ্ঞাও লিখে দিই, দ্বিধনাত্মক দ্বিধনাত্মক হিলিয়াম আয়নকে, হিলিয়াম আয়নকে আয়নকে আলফা কণা বলে। তাহলে এটা দুটা সংজ্ঞা লিখে দিলাম। আলফা কণা সম্পর্কে আরও কিছু তথ্য জানতে হবে। এই আলফা কণা, আলফা কণা ইলেকট্রন অপেক্ষা 7,000 গুণ
ভারী, মানে ইলেকট্রনের থেকে 7,000 গুণ ভারী। আর আলফা কণা ভর এটা হচ্ছে 6.694 গুণন 10⁻27 কেজি। এই জিনিসগুলো সবগুলো এখনই মনে রাখতে হবে না, তুমি ভাই ক্লাসগুলো দেখো, আস্তে আস্তে সবগুলো মনে থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে তেজস্ক্রিয় কণা। তেজস্ক্রিয় কণা কোনগুলো? তেজস্ক্রিয় কণা, লিখছি কণা, এটা হবে আলফা কণা, বিটা কণা আর গামা কণা। গামা যদিও ওয়েভ, এটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব এবং আগেও আলোচনা করছি, তাহলে এইটুকু রাখলাম। তারপরের টপিক কি? বিচ্ছুরণের পরীক্ষায় ব্যবহৃত উপকরণ। তার মানে আলফা কণা বিচ্ছুরণ যে পরীক্ষাটা করা হয়েছে, এখানে কি কি ব্যবহার করা হয়েছে? এখানে তোমার ব্যবহার করা হয়েছে, এক নম্বরে, এটা সবুজ কালার দিয়ে লিখি, এক নম্বরে ব্যবহার করা হয়েছে 6 × 10⁻7 পুরু সোনার পাত। সোনাকে কি লেখা হয়? ইউ। সোনার পাত, এত মিটার পুরু সোনার পাত ব্যবহার করা হয়েছে। তারপরে কি ব্যবহার করা হয়েছে? তারপরে ব্যবহার করা হয়েছে তেজস্ক্রিয় তেজস্ক্রিয় পোলোনিয়াম হতে নির্গত আলফা কণা। মানে হচ্ছে আলফা কণা এটা একটা তেজস্ক্রিয় কণা না, তেজস্ক্রিয় কোনো মৌল থেকেই তো নির্গত হবে, তো তেজস্ক্রিয় পোলোনিয়াম মৌল হতে নির্গত হচ্ছে আলফা কণা, এটা বলছে। তারপরে 3 নম্বর কি বলছে? 3 নম্বরে বলছে জিঙ্ক সালফাইড ZnS যুক্ত পর্দা, যুক্ত পর্দা। তারপর 4 নম্বরে কি ব্যবহার করা হয়েছে? 4 নম্বরে ব্যবহার করা হয়েছে লেড ব্লক, লেড, পিবি, লেড ব্লক। এই জিনিসগুলো ব্যবহার করে বিচ্ছুরণ পরীক্ষাটা সম্পন্ন করা হয়েছে। তাই আমরা পরের পেজে যাই। পরের পেজে আমরা কি দেখব? আমরা দেখব যে বিচ্ছুরণ পরীক্ষাটা আসলে কেমনভাবে করা হয়েছে, সেই জিনিসটাই এখানে আলোচনা করব আশা করি। সর্বপ্রথম তোমার একটা সোনার পাত নেওয়া হয়েছে, ধরলাম এই যে এটা একটা সোনার পাত। এই পাতটার দৈর্ঘ্য বা কতখানি পুরুত্বের পাত নেওয়া হয়েছে? 6 × 10⁻7 মিটার। তো এরকম একটা পাত নেওয়া হয়েছে না, এই পাতটা ধরো, পাতটাকে জুম করলেই ধরো তুমি এখন বলতে পারো ভাই আলফা কণা নিয়ে পরীক্ষা করতেছি, সোনার পাত দিছি, তাহলে কেমনে হবে? এটা থাকে অনেকগুলো এখানে পরমাণু, একটা পরমাণু সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাবে। আসলে এই পাতটা এত চিকন করার সময় পিটায় অনেক পাতলা করা হয়েছে। আর এই পাতটাকে যখন এখানে রাখা হচ্ছে, তুমি একটা নেই, শেপ বলা যায়, কোথায় শেপ, 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 এখানে ধরো এটা নিলাম, জিনিসটা একটু বড় করি, হুম, এই এরকম পাত নেওয়া হয়েছে। এই ধরো এই সোনার পাতটাই তোমার ওইটা, মানে হচ্ছে এর ভিতর থেকে একটা পরমাণু। তারপরে এইখানে করা হয়েছে কি, এই যে লেড ব্লকের কথা বললাম না, লেড ব্লক ইউজ করা হয়েছে, এখানে নেওয়া হয়েছে লেড ব্লক, এখানে নেওয়া হয়েছে লেড ব্লক। লেড অনেক ভারী ধাতু, বুঝছো ভাইয়া? লেড ভারী ধাতু হওয়ার ফলে লেড ব্লক নেওয়ার পর কি করা হয়েছে? লেড ব্লকের ভিতরে রাখা হয়েছে পোলোনিয়াম। তো এই পোলোনিয়াম যেহেতু তেজস্ক্রিয় মৌল, যেভাবে তেজস্ক্রিয়তা ছড়াবে না চার সাইডে, চার সাইডে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে, কিন্তু লেড যেহেতু এটা হচ্ছে নাকি ভারী, এই যেটা এটা হচ্ছে লেড ব্লক, পিবি ব্লক। লেড যেহেতু ভারী, এই তেজস্ক্রিয়তাটা বাইরে যেতে পারতেছে, কিন্তু এখানে দেখো একটা মুখ খোলা, এখানে মুখ খোলা থাকলে কি হবে? এইখান দিয়ে তেজস্ক্রিয় এর ভিতর থেকে আলফা কণা বের হবে। এখান থেকে যদি আলফা কণা বের হয়, আলফা কণা বের হইলে, আচ্ছা এইটুকু পরে বলতেছি কি হবে আলফা কণা বের হইলে। তারপরে এইটুকু করার পর এইখানে একটা তোমার পর্দা নেওয়া হয়েছে, এখানে একটা পর্দা নেওয়া হয়েছে এরকম, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভুল হইলো একটু, এখানে তোমার একটা পর্দা নেওয়া হয়েছে। তাহলে এখানে একটা পর্দা নেওয়া হয়েছে। এখন পর্দা নেওয়ার পরে এখানে তোমার হচ্ছে এই যে জিঙ্ক সালফাইড বললাম না, জিঙ্ক সালফাইডের আবরণ বা হচ্ছে দেওয়া হয়, এখানে জিঙ্ক সালফাইডের আবরণ দেওয়া হয়। মানে এই জিঙ্ক সালফাইডের আবরণ দেওয়া হয় কেন? এই জিঙ্ক সালফাইডের আবরণ
ZnS জিঙ্ক সালফাইডের আবরণ দেওয়া হয় যখন এই যে এখান থেকে আলফা কণা এসে এখানে আঘাত করবে, আঘাত করার পর আলফা কণাটা এইখানে এসে যেই বিন্দুতে আঘাত করবে সেইখানে যাতে বোঝা যায় জিঙ্ক সালফাইড পর্দা অনুপ্রভা সৃষ্টি করে। অনুপ্রভার মানে কি, মানে হচ্ছে এখানে যে এসে যখন আঘাত করবে এখানে একটু উজ্জ্বল হয়ে আসবে, তার জন্য তোমার এই জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়। জিঙ্ক সালফাইড পর্দা ব্যবহার ব্যবহার করা হয় যেন আলফা কণা এসে আঘাত করেছে বোঝা যায়। তার মানে এখান থেকে যখন আলফা কণা এসে এর ভিতর দিয়ে পাস হয়ে এই পাশে আসবে তখন যাতে বোঝা যায় যে আসলে জিনিসটা কি হচ্ছে, মানে আসলে আলফা কণা এই পাশে আসলো কি না আসলো সেটা বোঝার জন্য তোমার এই জিঙ্ক সালফাইডের পর্দা দেওয়া হয়েছে। তারপরে এখন দেখো এখান থেকে আলফা কণা আসতেছে, এই তোমার রাদারফোর্ড যখন লক্ষ্য করলেন যে আলফা কণা আস্তে আস্তে, ধরো এইখান থেকে আলফা কণা আসতেছে, আচ্ছা এখান থেকে লাইন নেই, আলফা কণা আসতেছে এই পর্যন্ত আসলো, আসার পর আলফা কণা এখানে যায় লাগবে, এখানে একটা বাড়ি খেয়েছে, আবার একটা আলফা কণা হয়ে গেল, আবার একটা আলফা কণা আসলো আইসে এদিকে চলে গেছে, তারপরে আর একটা আলফা কণা এরকম করে আসলো এইদিকে চলে গেছে। এরকমই আলফা কণা আসতেছে এসে তোমার হচ্ছে ধরো বেঁকে চলে যাচ্ছে, অন্যদিকে বেঁকে চলে যাচ্ছে, তাই না? তার মানে কি হইলো, আলফা কণাগুলো এইগুলো আইসে এই দিক দিয়ে উল্টাপাল্টা বেঁকে চলে যাচ্ছে, মানে বেঁকে চলে যাচ্ছে, সোজা আসতেছেন এখান দিয়ে বেঁকে এখানে আঘাত করছে, এখানে আঘাত করছে। আর এখানে আমি একটু দাগ দেওয়া অনেক সময় ভুলেছে, একটা দেখা গেল আলফা কণা এই সোজাসুজি আসছে, আলফা কণা এই সোজাসুজি এসে, আচ্ছা অন্য কালিতে দেখাই, আলফা কণা এই সোজাসুজি এসে আবার ব্যাক করছে 180 ডিগ্রি, মানে যেই পথে আসছে সেই পথে ব্যাক করে চলে গেছে। আর কিছু এইখানে আসছে, কিছু আসছে, তার মানে আলফা কণা, এর আগে আমরা বললাম কি আলফা কণা মানে ধনাত্মক হিলিয়াম পরমাণু না, আলফা কণা হচ্ছে +2 না, তার মানে প্লাস প্লাসে বিকর্ষণ করে সবসময়, এই সোজা যেহেতু ফেরত চলে আসছে তার মানে মধ্যে পজিটিভ কিছু আছে, এটা সে লক্ষ্য করছে। আর এই যে এখানে এসে ব্যাকা চলে গেছে, মানে এই পজিটিভের ধাক্কার কারণে, দেখো এখান থেকে পজিটিভ যদি আসে এখানে একটা ধাক্কা অনুভব করবেন, ধাক্কার কারণে তো বেঁকে চলে গেছে। এর থেকে সে বুঝতো যে মধ্যে কিছু পজিটিভ জিনিস আছে বা অন্য কিছু একটা ভারী জিনিস আছে, যার কারণে এইখান থেকে কিছু ওই পাশে পাস করতে পারতেছে না, এসে ধাক্কা খাইলে ঠিক বিপরীত চলে যাচ্ছে আর বাকিগুলো বেঁকে চলে যাচ্ছে। এই পরীক্ষাটা সে সম্পন্ন করলো। এটার ফলাফল কি আসছে আমরা এই ফলাফল সম্পর্কে একটু আলোচনা করি। এখানে দেখো এই আলফা কণার বিচ্ছুরণের সে যে লক্ষ্য করছে ফলাফল, প্রথমেই লক্ষ্য করছে 99% আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন না করে স্বর্ণপাত ভেদ করে সোজাসুজি চলে যায়। এর মানে জিনিসটা এখানে এরকম, এই চিত্র যেখানে আছে এখান থেকে সে দেখছে যে বেশিরভাগই আলফা কণা এই যে এখান থেকে আসে, এই যে এটা তো বেঁকে দেখাইছে, কয়েকটা বেঁকে গেছে, যেগুলি যে এই উপর দিয়ে এসে আঘাত করছে এগুলো সরাসরি যায় এই পাশে লাগছে, যেগুলো উপর দিয়ে আঘাত করছে বা নিচ দিয়ে গেছে সেগুলো সরাসরি এসে আঘাত করছে, সেগুলোর মধ্যে কোনো হচ্ছে দিকের পরিবর্তন ঘটেনি, এগুলোর দিকে কোনো পরিবর্তন হয় নাই, তাই না? এগুলোর দিকের কোনো পরিবর্তন হয় না, এগুলো একদম যেই পথে আসছে সেই পথে আঘাত করছে, এটা দেখছে প্রথম। তারপরে কি দেখছে, তারপরে দেখছে মাত্র কয়েকটা আলফা খানা লিখছে এখানে, আলফা কণা তাদের গতিপথ থেকে সামান্য বেঁকে পথে আঘাত করে। তার মানে দেখো কিছু আলফা কণা কিন্তু এই যে তাদের গতিপথ বেঁকে গেছে, গতিপথ থেকে বেঁকে এই যে এই সোজা আসার কথা ছিল, সোজা না এসে এদিকে এসে আঘাত করছে। তারপরে কি বলছে, তারপর হচ্ছে প্রতি 20,000-এ মাত্র একটি আলফা কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে। তার মানে 20,000টা আলফা কণার মধ্যে একটা আলফা কণা এই যে গেছে আবার এই পথেই ফেরত আসছে। তো এই জিনিসগুলো যদি লক্ষ্য করেন এর থেকে কি বোঝা যায়, দেখো যে আলফা কণা গতিপথ পরিবর্তন করে স্বর্ণপাত ভেদ করে সোজাসুজি চলে যায়, তার মানে কি বেশিরভাগ অংশ ফাঁকা দেখেই তো চলে গেছে, তাই না? তার জন্য অধিকাংশ অংশই ফাঁকা পর্যবেক্ষণ এটা করছে। তারপর পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান, যেহেতু আলফা কণা ধনাত্মক এবং এই যে প্রতি 20,000-এ একটা বিপরীত দিকে ফেরত আসে, তার মানে অবশ্যই মধ্যে কোনো একটা জিনিস আছে যেটা হচ্ছে অবশ্যই ধনাত্মক, তাহলে কেন্দ্রে চার্জ যেটা সে ধনাত্মক চার্জ বিদ্যমান। পরমাণুর সমস্ত ভর এই ছোট অংশের কেন্দ্রের ভিতরে থাকে, যা অতি ক্ষুদ্র এই ধনাত্মক চার্জ যুক্ত ভারী কণাটিকে বলা হয় নিউক্লিয়াস।
তার মানে কি? তার মানে পরমাণুর কেন্দ্রে একটা ভারী জিনিস আছে যেটাকে নিউক্লিয়াস বলা হয়। আর পরমাণুর সব ভর এই কেন্দ্রেই পুঞ্জীভূত বা এই কেন্দ্রেই থাকার চেষ্টা করে। আর নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য। মানে কি? এই যে এটা একটা এই পরমাণু মধ্যে থাকে নিউক্লিয়াস। পরমাণু তো অনেক বড়, তাই না? এখান দিয়ে হচ্ছে তোমার হচ্ছে সব আলফা কণা চলে যায়, কিন্তু একটা জায়গায় যে বাধা পায় সেটা হচ্ছে নিউক্লিয়াস। আর সেই নিউক্লিয়াসটা খুবই ছোট, আয়তন খুবই ছোট। দেখো পরমাণু যদি এত বড় হয়, আর নিউক্লিয়াসটা হচ্ছে এইটুকু, তাই না? তারপরে দেখি পরের টুকু আসি। পরে কি আছে? পরে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এখন সে এই পরীক্ষা করলো, পরীক্ষা করে কিছু পর্যবেক্ষণ করলো, দিয়ে এখন মডেলটা প্রকাশ করলো। মডেলটাতে কি বলছে? প্রস্তাবনা: পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ কেন্দ্রে অতি অল্প পরিসরে পুঞ্জবিদ্ধ থাকে, যাকে নিউক্লিয়াস বলে। তার মানে কেন্দ্রে যেখানে তোমার ওই চার্জ এবং ভর পুঞ্জীভূত থাকে সেটাকে আমরা নিউক্লিয়াস নাম দিছে। রাদারফোর্ড সেটাকে নাম কি দিছে? বলছে যে যে জিনিসটা থাকে সেটা নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ব্যাসার্ধ, ধরো একটা নিউক্লিয়াস যতই ছোট হোক, ওটাকে অনেক ছোট করে দেখলে একটা ব্যাসার্ধ পাওয়া যাবে না? নিউক্লিয়াসের ওই ব্যাসার্ধটা কি হবে? নিউক্লিয়াসের ব্যাসার্ধ 10⁻40 বা 14 মিটার। আর পরমাণুর ব্যাসার্ধ কত? পরমাণু, এই দেখো, এটা যদি নিউক্লিয়াস হয়, এটা পরমাণু না, এই পরমাণুর একটা ব্যাসার্ধ আছে না? এই পরমাণু ব্যাসার্ধ হবে 10⁻10 মিটার। তারপরে ধনাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারপাশে গ্রহ উপগ্রহের ন্যায় ঘুরতে থাকে। তার মানে এই দেখো, এটা হচ্ছে পরমাণু, এখানে তোমার হচ্ছে নিউক্লিয়াস, আর ধরো ইলেকট্রনগুলো এরকম করে ঘুরতে থাকে না? তো এই রাদারফোর্ড বলছে এই পরমাণুর এই ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন কণাগুলো নিউক্লিয়াসের চারপাশে গ্রহ উপগ্রহ, মানে সূর্য যেমন ঘোরে, তারপরে সূর্য, তারপরে হচ্ছে তারা, নক্ষত্র, এরা যেমনি ঘুরে, গ্রহ উপগ্রহ, চাঁদ, সূর্য, তারপরে আর কি কি আছে, মঙ্গলের আশেপাশে অনেক উপগ্রহ আছে না? এই গ্রহ আর উপগ্রহ যেমন ঘুরতে থাকে তেমন ঘুরতে থাকে। তারপরে পরমাণুর সমস্ত ভর প্রায় 99 থেকে 97%, মানে নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। মানে এই যে একটা যে পরমাণু, এই পরমাণুর যতটা ভর, তার বেশিরভাগ অংশই এই যে কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। তারপর বলছে পরমাণুর ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জের পরিমাণ সমান, এজন্য পরমাণু তড়িৎ নিরপেক্ষ। এখন দেখো, একটা পরমাণু কিন্তু তড়িৎ নিরপেক্ষ হয়, কারণ কি? এইখানে যতগুলো প্রোটন নিউট্রন থাকে বা প্রোটন বা ধনাত্মক চার্জ থাকে, বাইরে ততগুলো ইলেকট্রন থাকে, তারা হচ্ছে প্লাস মাইনাসে একদম জিরো হয়ে যায়, যার কারণে তাদের মধ্যে কোনো তড়িৎ থাকে না, একদম তড়িৎ নিরপেক্ষ হয়। তারপরে ঘূর্ণনরত ইলেকট্রন এর ওপর দুই ধরনের বল কাজ করে, যথা কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল। তার মানে এরকম যদি এখানে নিউক্লিয়াস থাকে আর এখানে যদি একটা ইলেকট্রন ঘুরতেছে, ফিজিক্সে তোমরা পড়বা, ইলেকট্রন যখন ঘুরে তখন একটা কেন্দ্রের দিকে বল থাকে। এখন কেন্দ্রের দিকে বল থাকলে কি সেটা ভিতরে চলে আসবে না? তো এখন সমপরিমাণ আবার কেন্দ্রের বাইরেও একটা বল থাকে, এই দুইটা বল যখন সমান হয়ে যায় তখন সেই বৃত্তাকার পথে ঘুরতে থাকে। রাদারফোর্ড এই কথাটাই বলছে। তারপরে এখানে কি বলছে? তারপরে দেখো এখানে বলছে এই তোমার এই রাদারফোর্ড যে পরমাণু পরীক্ষাটা করছে, এই সার্থকতা কি? এই সার্থকতা হচ্ছে নিউক্লিয়াসের অস্তিত্ব। আগে আমরা কেউ জানতাম না নিউক্লিয়াস নামে কোনো কিছু আছে বা পরমাণু কেন্দ্রে কিছু আছে। সেই জিনিসটা নিউক্লিয়াসের অস্তিত্ব সম্পর্কে সে ধারণা দেয়, নিউক্লিয়াসের অস্তিত্ব এবং পরমাণুর ভর কেমন হবে সেটা সম্পর্কে সে ধারণা দিতে সক্ষম হয়েছে। তারপরে প্রথমবারের মতো পরমাণুর ত্রিমাত্রিক গঠন মানে কিভাবে কি, এতদিন তো দ্বিমাত্রিক গঠন ছিল, এক পাশ থেকে দেখা যায়। তো এখন কিভাবে দেখা যাবে বা কেমন আকার আকৃতি হইতে পারে সেটা সম্পর্কে সর্বপ্রথম তোমার রাদারফোর্ড ধারণা দেয়। তারপরে পরমাণু চার্জ নিরপেক্ষ, পরমাণুর যে সমান সংখ্যক ধনাত্মক এবং সমান সংখ্যক ঋণাত্মক চার্জ আছে, এটাও সেই ধারণা দেয়। এখন তার এইগুলো হচ্ছে সফলতা, মানে এই জিনিসগুলো সে সত্য করতে পারছে। এখন কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যার কারণে তোমার এই মডেলে অনেক কিছু ব্যাখ্যা করতে পারে না। সেই জিনিসগুলো আছে কি কি ব্যাখ্যা করতে পারে না? হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। আমরা দেখছি যে একটা শক্তি স্তর থেকে যখন আর একটা শক্তি স্তরে ইলেকট্রন যায় অথবা আর একটা থেকে নিচে নামে, তখন শক্তি বিকিরণ করে অথবা শক্তি শোষণ করে, তারপরে এই কাজটা হয়। তাহলে এই যে বর্ণালী বা আলো দেখা যায়, সেই জিনিসটা সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। এটা হচ্ছে তার একটা ব্যর্থতা। তারপরে বলছে ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি। এখন সে বলছে এই কক্ষপথগুলো হচ্ছে এটাকে ভিতরে কি বলে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরে নাকি বৃত্তাকার পথে ঘুরে নাকি হচ্ছে অধিবৃত্তাকার পথে ঘুরে, এমন কোনো ব্যাখ্যাই তিনি দেন নাই। এটা তার একটা সীমাবদ্ধতা। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বের ব্যাখ্যা প্রদানে সক্ষম নয়। এর মানে কি? তিনি বলছেন না যে এই যে
তো ভিতরে হচ্ছে ধনাত্মক একটা চার্জ আছে বা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে বৃত্তাকার পথে। এখন ম্যাক্সওয়েলের তত্ত্বমতে যদি এটা প্লাস হয় আর এখানে ঋণাত্মক কোনো ইলেকট্রন এটাকে চার সাইডে দিয়ে ঘুরতে থাকে, আস্তে আস্তে ক্রমাগত শক্তি হারাবে, শক্তি হারাতে হারাতে এরকম করে আস্তে আস্তে তার কক্ষপথ ছোট হতে গোল ছোট হতে হতে এক সময় যে কেন্দ্রে পতিত হয়। তাই কি কেন্দ্রে যখন পতিত হয়ে যাবে তখন কি আর নিউক্লিয়াস থাকবে? নিউক্লিয়াসই তা থাকবে না, তোমার পরমাণু তখন অস্তিত্ব, সরি পরমাণুতে থাকবে না, তখন পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাইলে ম্যাক্সওয়েলের এই তড়িৎচুম্বকীয় তত্ত্বের এই ব্যাখ্যাটা কি হবে? সে সেই ব্যাখ্যাটাও দিতে পারে না, এটাও তার একটা সীমাবদ্ধতা। তারপরে কি বলছে? তারপরে বলছে গ্রহগুলো চার্জ নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, অর্থাৎ গ্রহের সাথে ইলেকট্রনের তুলনা সঠিক হয়নি। এখন দেখো ওই পৃথিবীর চার সাইডে চাঁদ ঘুরে না, এ ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর চার সাইডে চাঁদ ঘুরতেছে। এখন পৃথিবী আর চাঁদ এদের তো কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নাই, তাই না? এদের তো কোনো চার্জ নাই। কিন্তু এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের বাইরে হচ্ছে ধরো ইলেকট্রন আছে। নিউক্লিয়াস আর ইলেকট্রন, একজন পজিটিভ একজন নেগেটিভ, তাইলে দুইজনের দুই রকম চার্জ আছে না? তাইলে তাদের আকর্ষণটা কিন্তু হচ্ছে অন্যরকম হবে, আর যাদের হচ্ছে চার্জ নাই তাদেরটা কিন্তু অন্যরকম হবে। তাইলে গ্রহ উপগ্রহের সাথে ইলেকট্রন প্রোটনের যে তুলনা করা হয়েছে এই তুলনাটা আসলে সঠিক হয় না, সেই জিনিসটা বলছে এখানে। তারপরে বলছে কি ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্যের ব্যাখ্যা প্রদানের ও সরি এটাই তো আলোচনা করলাম। তারপরে বলছে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসকে পরিবহন করবে সে সম্পর্কেও কোনো ধারণা দেয় নাই। এটা পরিবহন না, পরিভ্রমণ হবে এটা। তাইলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চার সাইডে কিভাবে ঘুরবে? দেখো এখন কিন্তু আমরা জানি এই যে এটা যদি নিউক্লিয়াস হয়, ইলেকট্রন এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে, তারপরে এইভাবে ঘুরে, এর এটা এখন আমরা জানতে পারছি। কিন্তু তখন রাদারফোর্ড সেটা বলতে সক্ষম হয়নি আসলে ইলেকট্রনগুলো কিভাবে তোমার ঘুরবে, এই জিনিসগুলো সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে সে পারে। আচ্ছা ভাইয়া, আমরা আজকে এই পর্যন্তই আলোচনা রাখি, আজকে আসলে আমার সময় নাই। তাইলে রাদারফোর্ডের পরমাণু মডেলের পর এরপর আমরা আলোচনা করব, নেক্সট ক্লাস আলোচনা করব, নেক্সট আলোচনা করব হচ্ছে বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। দেখো ভাই, তোমার যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে তুমি হচ্ছে লাইক করতে পারো, তারপর হচ্ছে কমেন্ট করে জানাতে পারো তোমাদের আর কি কি উন্নতি করা দরকার, বা আমি কোন জিনিসটা বুঝাইতে পারতেছি না, বা তোমাদের কোন জিনিসটার উপর ভিডিও লাগবে সেগুলো তুমি কমেন্ট করে জানাইতে পারো। আর তোমার যদি মনে হয় যে ভাই আর ক্লাসগুলো করে উপকার হচ্ছে, তাহলে তোমাদের কলেজের গ্রুপে তুমি এই জিনিসগুলো শেয়ার করতে পারো, আর হচ্ছে বন্ধুদের বলতে পারো। আর তোমাদের জন্য আমি কি করতে পারি সেটা তুমি কমেন্ট বক্সে জানাতে পারো। সবাই ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।